তোমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় যে তুমি প্রশ্নের উত্তর পারো, কিন্তু প্রশ্নের উদ্দীপক দেখে তুমি বুঝে উঠতে পারতেছো না এই প্রশ্নটার উত্তর কিভাবে করতে হবে। অর্থাৎ অনেকে উদ্দীপক দেখে প্রশ্ন ধরতে পারে না, এটার কারণে প্রশ্ন জানা প্রশ্নের উত্তর রেখে দিয়ে আসে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, পরীক্ষায় যদি আসে যে অ্যামোনিয়া অ্যামোনিয়া ও পানির অণুর সংকরণ আলোচনা করো, এদের আকৃতি ও বন্ধন কোণ লিখো, তাহলে যে কোনো স্টুডেন্ট পারবে। কিন্তু সেম প্রশ্নটা এভাবে না এসে যখন প্রশ্নটা এভাবে আসে, দেখো এখানে বলছে উদ্দীপকের এ ও বি মৌলের, তাহলে এখানে একটি মৌলের কথা বলতেছে, বি একটি মৌলের কথা বলতেছে। আমরা একটি মৌল নিলাম, বি একটি মৌল নিলাম। এ ও বি মৌলের যোজ্যতা ইলেকট্রন হলো যথাক্রমে NH2 NP3। এ মৌলের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে NH2 NP3, আর বি মৌলের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে NH2 NP6। এখন n এর মান 2 বসিয়ে এ এবং বি মৌলটি নির্ধারণ করতে হবে। তো n এর মান 2 মানে দ্বিতীয় পর্যায়ের, তাহলে দ্বিতীয় পর্যায়ে দেখো n এর মান যদি আমি এখানে 2 লিখি, 2s2 2p3, তার মানে আমরা বুঝে গেলাম যেটা 2 এ 3 এ 5 6, তার মানে এটা 15 নাম্বার গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌল, যার নাম হচ্ছে নাইট্রোজেন। দেখছো? আবার অন্যভাবেও লিখতে পারো, 2s2 2p3, এর আগে 1s2 আছে, তাহলে 2 2 2 4 4 3 7, 7 যে মৌলটি, সেই মৌলটির নাম কি? নাইট্রোজেন। তাহলে দেখো উদ্দীপকের মৌলটি নাইট্রোজেন পেয়ে গেলাম। এরপর বি মৌলটি কিভাবে পাবো? এখানে বলছে n এর মান 2 বসাও, তো n এর মান 2 বসালে 2s2 2p6, 2s2 2p6, ওকে, তাই সরি 2p4, 2p4। তাহলে এখানে মোট 2 এ 4 এ 6, 6 মানে এটা 16 নাম্বার গ্রুপের মৌল। 16 নাম্বার গ্রুপের মৌলটির নাম হচ্ছে অক্সিজেন, তার মানে অক্সিজেন হবে এটা, আমরা এটা পেয়ে গেলাম। এটা 1s2 লিখলেও এখানে কিন্তু অক্সিজেন পাওয়া যায়, তার মানে তুমি দুইভাবে করতে পারতেছো। একটা হচ্ছে গ্রুপ ভিত্তিক ভাবে বের করতে পারতেছো মৌলগুলো কি হবে, আবার তুমি পারমাণবিক সংখ্যা দিয়েও বের করতে পারতেছো মৌলগুলো কি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। এখনো কিন্তু মেইন প্রশ্নে আসে নাই, কি বলছে? এ ও বি এর হাইড্রাইড গঠনে। হাইড্রাইড মানে কি? কোন একটি মৌল হাইড্রোজেনের সাথে যুক্ত হলে যে যৌগটি গঠন করে, এটার নাম হচ্ছে হাইড্রাইড। আবার অক্সিজেন, এটাও হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগটি গঠন করে, এটার নাম হচ্ছে হাইড্রাইড। এখন বলছে হাইড্রাইড গঠনে অরবিটাল সংকরণ একই হওয়া সত্ত্বেও এদের আকৃতি ভিন্ন কেন, বিশ্লেষণ করো। তার মানে অ্যামোনিয়ার পানি উভয়ের ক্ষেত্রেই sp3 সংকরণ ঘটে। sp3 সংকরণ ঘটলে অণুর আকৃতি হওয়ার কথা চতুস্থলকীয়, অণুর আকৃতি হওয়ার কথা চতুস্থলকীয়, বন্ধন কোণ হওয়ার কথা 109.5 ডিগ্রি। এবং তোমাদেরকে প্রশ্ন করতেছে অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে এই বন্ধন কোণ কমে গিয়ে হয়ে যায় 160 ডিগ্রি, আর পানির অণুর ক্ষেত্রে এই বন্ধন কোণ কমে গিয়ে হয়ে যায় 104.5 ডিগ্রি। তাহলে এই যে তাদের বন্ধন কোণগুলো কমে যায় কেন? আবার অ্যামোনিয়ার ক্ষেত্রে আকৃতি পিরামিডীয়, আর পানির অণুর ক্ষেত্রে আকৃতি হচ্ছে উল্টো ভি আকৃতি, কেন? এই প্রশ্নটাই মূলত করছে। তাহলে দেখো আমি আবার বলছি যে স্টুডেন্টদেরকে যদি আমি সরাসরি প্রশ্ন করি অ্যামোনিয়া ও পানির অণুর অরবিটাল সংকরণ বন্ধন কোন আকৃতি লিখে, ওরা পারবে। কিন্তু আমি যখন প্রশ্নটা এভাবে আমরা বোর্ডে কি করব, বোর্ডে যখন এটা আমরা এভাবে উপস্থাপন করব, তখন গিয়ে যেটা দেখা যাবে সেটা হচ্ছে স্টুডেন্টরা অধিকাংশ সময় এইখানকার কথাগুলোর ভাষা ধরতে না পারার কারণে উদ্দীপকের যৌগগুলো যে অ্যামোনিয়ার পানি হবে সেটাই ওরা পারে না। তাহলে আমার আজকের ক্লাসের মেন উদ্দেশ্য কিন্তু এটা না যে অ্যামোনিয়া ও পানির সংকরণ ব্যাখ্যা করে, এটা আরেকটি ক্লাসে করব। মেন উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নটিতে উদ্দীপকটাতে যে অ্যামোনিয়ার পানি আসবে এটা তুমি কিভাবে আসবে, কিভাবে বুঝবে সেটা। এখন থেকে আমি এই টাইপের কিছু ভিডিও বানাবো, যে ভিডিওগুলোতে আমি দেখাবো যে বিভিন্ন সৃজনশীল উদ্দীপক পরে একটা স্টুডেন্ট কিভাবে মূল প্রশ্নটাতে মুভ করবে। চলো আমরা আরেকটা দেখি। এখানে আরেকটি সৃজনশীল প্রশ্ন আছে, চলো এই সৃজনশীল প্রশ্নটা দেখি। বলছে নিচের উদ্দীপকে n এর সর্বনিম্ন মান প্রযোজ্য, এখানে কিউ এবং এল নামের দুটি মৌল দিছে। বলছো অবস্থান্তর ধাতু নয় কেন ব্যাখ্যা করো। এখানে বলতেছে এল, এটি অবস্থান্তর ধাতু নয় কেন ব্যাখ্যা করো। আর এই দুইটি আয়ন দ্বয়ের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক সেটি বিশ্লেষণ করো। তার মানে এখানে আমরা মনে করো
এই দুইটির মধ্যে আমরা যদি এটা ঢাকা বোর্ড 2023 প্রশ্নটি আসছে, তো ঢাকা বোর্ড 2023 যে প্রশ্নটি আসছে আমরা এখান থেকে আরেকটু করে প্রশ্নটা অ্যাড করে দিচ্ছি। আমার কাছে এখানে মেইন বই আছে, আমি এখান থেকে একটু ঢাকা বোর্ড 2023 প্রশ্নটা চেক দিচ্ছি। এখানে একটা আয়নের নাম হচ্ছে কিউ CN36, এটা হচ্ছে কিউ CN6 3- এটি একটি আয়ন। এরপর কিউ CN6 4- এটি আরেকটি আয়ন। কেমন? তো আমাদের মূলত এই অ্যাল কি, এই যৌগগুলো কি সেটা বের করতে হবে। এটা বের করতে পারলে প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো এখন একটা স্টুডেন্টের হয়তো প্রশ্নগুলোর উত্তর জানা আছে, কিন্তু সে এই যৌগটি কি হবে, এই যৌগটি কি হবে, অ্যাল কি হবে, এটা বুঝতে না পারার কারণে সে প্রশ্ন উত্তর করতে পারতেছে না। চলো আমরা একটু বের করি। প্রথমে বলছে এখানে এন এর সর্বনিম্ন মান হবে। তো অনেকে মনে করে এন এর সর্বনিম্ন মান তো n = 1 2 3 4 এরকম হলে n এর সর্বনিম্ন মান তো 1। কিন্তু দেখো ভাই, এখানে n এর সর্বনিম্ন মান হবে ডি অরবিটালের জন্য। তো আমরা জানি ডি অরবিটাল, এটির সর্বনিম্ন ডি অরবিটাল হচ্ছে 3d। এর উপরে আছে 4d আছে 5d আছে, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 3d। তার মানে 3d হইতে গেলে এখানে n-1 এর মান হইতে হবে 3, n-1 এর মান হবে 3, n-1 এর মান 3 হলে n এর মান হবে 4। দ্যাট মিন্স এখানে n এর সর্বনিম্ন মানই হচ্ছে 4। তুমি চিন্তা করো, একটা স্টুডেন্ট n এর সর্বনিম্ন মান যে 4 এটাই খুঁজে বের করতে পারে নাই, যার কারণে সে প্রশ্নের উত্তরটা মিলাইতে পারে নাই। তাহলে n এর সর্বনিম্ন মান যদি আমি এখানে 4 বসাই, 4 থেকে 1 গেলে 3, তার মানে এখানে কিউ মৌলটির ক্ষেত্রে হচ্ছে 3d6 এবং n এর মান যদি 4 বসাই তাহলে এটা হচ্ছে 4s2। তাহলে তোমরা জানো 4s2 পর্যন্ত পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 26। তার মানে উদ্দীপকের কিউ মৌলটি হচ্ছে আয়রন, আয়রন 26। এবার আরেকটি বিষয় দেখি, এল মৌলটি কি হবে। এল মৌলটির ক্ষেত্রে এখানে যদি আমরা 3d10 বসাই আর এখানে যদি 4s2 হয়, তাহলে ইকুয়াল বিষয়টা আসতেছে কত দেখে বলতো? বিষয়টি আসতেছে এল, এই এল। তাহলে এটা হচ্ছে 3d10 4s2 এল। এল যেটি আছে তোমরা আমাকে বলো দেখি, এল এর ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা যেহেতু 30, পারমাণবিক সংখ্যা যেহেতু 30, তার মানে মৌলটি হয়ে গেছে জিঙ্ক। 4s2 যখন ক্রস করবে সবসময় মনে রাখবে, এরকম সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে, সৃজনশীল টাইপের এমসিকিউ গুলো সলভ করতে গেলে তখন তোমাকে নিজের থেকে কিছু ইনফরমেশন আগে থেকে মনে রাখতে হবে, নয়তো কিন্তু তোমার জন্য সমস্যা হয়ে যাবে। দেখো এখানে 4s2 পর্যন্ত আমরা জানি 20 হয়ে যায়, তাহলে 20 আর 10 কত হয়? 30 হয়। তার মানে মৌলটি হচ্ছে জিঙ্ক। তাহলে দেখো উদ্দীপকের কিউ এবং এল দুইটাই বের করছে। তাহলে যদি প্রশ্নটা এরকম হইতো জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন, অবস্থান্তর ধাতু নয় কেন, যে কোনো কেউ ইজিলি অ্যান্সার করতে পারতো। কিন্তু এখানে জিঙ্কটা আমাকে বের করে নিয়ে আসতে হচ্ছে, এটাই মেইন কাজ। তাহলে এখন আমি জিঙ্ককে বের করে নিয়ে আসলাম, অবস্থান্তর ধাতু নয় কেন তার একটা ব্যাখ্যা তুমি দিয়ে দিবা। এখানে ব্যাখ্যাটা দেখা যাচ্ছে, আমি সংক্ষেপে বলতেছি। এটা হচ্ছে 3d10, ডিতে 10টি ইলেকট্রন থাকার কারণে এটা অবস্থান্তর মৌল নয়। আমরা জানি অবস্থান্তর মৌল হইতে গেলে 1 থেকে 9 এর মধ্যে থাকতে হয়, 1 এর চেয়ে কম অথবা 9 এর চেয়ে বেশি হলে তখন আর অবস্থান্তর মৌল হয় না। এবার আসো আরেকটি প্রশ্নে আসি, কিউ CN6 3-, তাহলে কিউ কে ভাই? কিউ হচ্ছে তোমার আয়রন, তাহলে FeCN6 3- এটি একটি আয়ন। আরেকটি হচ্ছে QCN6 4-, QCN6 4-। আয়ন দ্বয়ের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক? FeCN6 4-। এই হচ্ছে ভাই প্রশ্ন। তাহলে এখন প্যারাম্যাগনেটিক কি তোমরা আগে থেকে জানো? প্যারাম্যাগনেটিক হচ্ছে যাদের গঠনের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকে তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর যাদের ইলেকট্রনীয় গঠনের মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না তারা প্যারাম্যাগনেটিক নয়। তাহলে তোমার এর ক্ষেত্রে কি করতে হবে? আয়রন, এটার ক্ষেত্রে
আয়রন হচ্ছে 3+ আয়ন রূপে আছে। আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে এই যৌগটি গঠনের পর তার কাছে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে কিনা। আর এটার ক্ষেত্রে 6 থেকে 4 গেলে আয়রন 2+। আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে এর ক্ষেত্রে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে কিনা সায়ানাইড যুক্ত হওয়ার পর। তাহলে আমি আবার বলছি, এই প্রশ্নটার উত্তর দেওয়া আমার মেইন উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে প্রশ্নটা করছে, এই প্রশ্নটা যে এই যৌগগুলোকে নিয়ে করছে সেটাই তোমাকে বোঝানো। এটা এই জন্য আমরা টপিকের নাম দিয়েছি প্রশ্ন অ্যানালাইসিস। তার মানে বিভিন্ন প্রশ্নগুলো দেখে আমাদের কিভাবে বোঝা যাবে যে এই প্রশ্নে এক্স্যাক্টলি কোন প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আমরা এরকম আরো কিছু ভিডিও সামনে আনবো যাতে তোমরা ধীরে ধীরে সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার গুলো কিভাবে যায়, হ্যাঁ, কেমন প্রশ্নগুলোতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে সেটা তোমরা বুঝতে পারো। ওকে, আল্লাহ হাফিজ।